শেষ দিনে আমাদের কি পড়া ছিল মনে আছে কতখানি বলেন? ওই যে স্যার আমরা দুইটা গ্রুপে একটা টপিক দিলেন না ইয়া করার জন্য, তো আমরা দুইটা গ্রুপে করলাম, আর তিনটা গ্রুপ বাকি আছে, ওটা আজকে ফার্স্টে নিবেন বলছিলেন। আচ্ছা, তো আমাদের এখানে প্রেজেন্টেশনের জায়গা যেটা ছিল, দুইটা প্রেজেন্টেশন হয়েছিল, প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল স্যার। বাকিগুলো প্রেজেন্টেশন নেওয়া হয় নাই। এই তো আমাদের এখানে হচ্ছে গ্রুপ 1 টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, গ্রুপ 2 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, এরপরে ছিল হচ্ছে গ্রুপ 3, 4, ঠিক আছে, এন্ড 5। এই তো, তাই না? আমরা প্রেজেন্টেশন শেষ করেছিলাম কোন কোন গ্রুপের? স্যার আমরা 5 শেষ করছি, গ্রুপ আমরা 5 5 দিছি আর আমরা 4 দিছি। 5, 4 দেয়া হয়েছে, 3, 2, 1 বাকি। 3 to 1 বাকি। 4 5 দেওয়া হয়েছিল। হ্যাঁ, 5, 4 দেয়া হয়েছে, 3, 2, 1 বাকি। এখন স্টার্ট করছি তাহলে 3 তে। 3 কি রেডি প্রেজেন্টেশনের জন্য? গ্রুপ 3। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি ওই যে গ্রুপ 3 স্যার। হ্যালো প্রান্ত, জি প্রান্ত হ্যালো বলেন, আপনার কথা জি কেটে স্যার। যাচ্ছে। স্যার গ্রুপের প্রেজেন্টেশনটা রেডি স্যার। আমার সমস্যা করতেছে স্যার, আমাদের গ্রুপের প্রেজেন্টেশনটা করা হয়নি স্যার। কেন? কে কে ছিলেন আপনার গ্রুপে? হ্যালো স্যার। স্যার মানে গ্রুপ মেম্বার ছিল না স্যার, আর এজন্যই স্যার মানে মূলত সমস্যাটা হয়েছে। গ্রুপ মেম্বার কি হয়েছে? স্যার মানে গ্রুপ মেম্বার কেউ ছিল না স্যার, করা হয়নি স্যার প্রেজেন্টেশনটা। কেউ ছিল না কেন? কারা কারা ছিলেন সেটা আগে বলেন, তাহলে বোঝা যাবে। স্যার আমি ছিলাম, আর ছিল বাবলি ছিল স্যার। এখন আর কাউকে তো স্যার পাইনি ওই দিন, পরে আর যোগাযোগ করতে পারিনি স্যার। আচ্ছা, বুঝতে পারলাম। ইন দ্যাট কেস হোয়াট উই ক্যান ডু, আপনারা একেবারে ডিড ইউ গাইস গিভ অ্যান এফোর্ট যে আপনারা গ্রুপে পোস্ট দিচ্ছেন, যে আমি বুঝবো কিভাবে যে আসলে আপনারা লোকজন পান নাই? আপনি আর বাবলি ছিলেন, সাথে আরো যখন লোকজন ছিলেন, আপনারা কি পোস্ট দিয়েছিলেন যে গ্রুপে, বাকিদের না গ্রুপে স্যার, যেরকম পোস্ট আছে, ঠিক আছে, যে তারা পোস্ট দিয়ে দিচ্ছে না যে স্যার গ্রুপ, আমাদের কোনো পোস্ট, আপনারা কিছুই করেন নাই? না স্যার আমাদের পোস্ট হয়নি স্যার। শুধু ওই যে স্যার বাবলি ছিলাম স্যার, ওই যে ওই দিন লাস্ট বলছিলেন স্যার মানে এর থেকে আইডিয়া নিবেন যে আমরা মৌখিক ভাবে কি জানি বা কতটুকু আর কি স্যার। তখনও আমাদের গ্রুপ মেম্বার কেউ ছিল না স্যার। আপনারা যখন আমরা যে গ্রুপ ওয়ার্ক করলাম তখন কি অবস্থা ছিল? আমি তো সব গ্রুপে গেলাম, তাই না? তখন একটা কাজ করে সেটার উপরে ফার্দার টাইম জি দেওয়া ছিল স্যার। যে সেটা অনুযায়ী। এখানে যদি আমি দেখি সবার প্রেজেন্টেশন কিন্তু সেই অনুযায়ী চলেও এসছে, ঠিক আছে। 26 অফ জি স্যার। অগাস্টে এখানে আমি লাবণীর প্রেজেন্টেশন পাচ্ছি গ্রুপ 1 থেকে, গ্রুপ 2 থেকে নোমানের প্রেজেন্টেশন পাচ্ছি আমি, গ্রুপ 4 থেকে প্রসেনজিতের প্রেজেন্টেশন পাচ্ছি, গ্রুপ 5 থেকে মাসুদ পারভেজের প্রেজেন্টেশন পাচ্ছি। এখন আমার জাস্ট শুধু গ্রুপ 3 তে আপনাদের কোনো তখন পোস্ট ছিল না, বলেছিলাম যে আপনারা পরে করে নিয়ে পোস্ট দিয়েন, বাট সেটাও আপনারা দেন জি নাই। স্যার। জি স্যার। বাকি গ্রুপ, হোয়াট ডু ইউ পিপল সে, হোয়াট ক্যান উই ডু, বলেন কি করব গ্রুপ 3 বাদে? স্যার আজকে কি প্রেজেন্টেশন নিবেন? হ্যাঁ, নিয়ে তারপরে আমরা ক্লাসে শুরু করব। শুরু তো স্যার 8টার সময় করলেন। হ্যাঁ, এটার জন্যই যে এর পরের অংশ ক্যারি অন, বাট এটা আপনাদের টপিক, এই টপিকের উপরে ডিপেন্ড করে এর পরের আমার অংশ ডিপেন্ড করবে, আসবে HDI and GNH। বুঝতে পারছেন এখন কি করব এটার? কোনো ওপিনিয়ন নাই, সো আই ক্যান ডিসাইড হোয়াট আই ক্যান ডু, ঠিক আছে। তো আমি আপনাদের হাতে ছেড়ে দিছিলাম চান্স, তো ইউ মিসড ইট। বুঝতেছি
স্যার আপনি ওই দেরি করে মানে ক্লাস কি স্যার ওই 2.5 ঘন্টায় করাবেন নাকি স্যার আগে শেষ না করবেন না না স্যার আজকে আমরা একটা ক্লাস করব, বাট এই ক্লাসটাকে আমরা পরে রিপিট করব। আমরা হচ্ছে এক্সট্রা ক্লাসের জন্য যে আমাদের দুটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা আছে, তো একদিনে আমাদের এক্সট্রা ক্লাস নিতে হবে, সেখানে গিয়ে আমরা সফল করব। আমরা একটা ক্লাস ক্যারি অন করছি, বুঝতে পারছি? স্যার আজকে একটু স্যার পড়ায়া স্যার পরে মনে হয় পরে ক্লাসটা প্রেজেন্টেশন নেন না আবার না তো স্যার সিটিও প্রেজেন্টেশন মনে হয় নেবেন কিনা এর পরের ক্লাসে সিটি যেটা রেগুলার টাইমে হবে, এক্সট্রা টাইমে না, এক্সট্রা টাইমে সিটি হবে না। রেগুলার ওয়েডনেসডেতে নেক্সট ওয়েডনেসডে আপনাদের সিটি হবে। তার আগে আমরা এই উইকে একটা টাইম ক্লাস করব। সিটিওটা কি কুইজের মাধ্যমে হবে? হ্যাঁ, ওটা আধা ঘন্টায় হবে। আধা ঘন্টায় একই সাথে বসে একসাথে পরীক্ষা দিবেন সবাই। আমি অন করে দিব, আধা ঘন্টা পরে অফ হয়ে যাবে। স্যার একটা কথা বলি। না আর কোনো কথা না। গ্রুপ স্যার শুনেন, একটু শুনেন স্যার প্লিজ। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা এই যে টিচাররা যে কয়েকজন টিচার সবাই নাই যে গুগল ফর্মে যে পরীক্ষা নেয় আধা ঘন্টা দেয়, অনেক সময় দেখা যায় যে আমি আপলোড মানে এতটাই ইন্টারনেট স্লো থাকে যে আমি এটা জমাই দিতে পারি না, মানে এটা সাবমিট করতে করতে মানে ঘুরতে ঘুরতে টাইম শেষ হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারলাম। এটাতে কি বুঝাইতে যাচ্ছেন যে কিছু পার্সেন্টাইল আছেন যেটা আমি এরর কনসিডার করতে হবে, যে তারা সাবমিট করতে পারছে না, এই তো? দেয়ার ইজ এ 10% ব্যারিয়ার বাফার জোন, এররের জায়গা আছে, সেটা সব টিচারই মেইনটেইন করার কথা। ঠিক আছে? অনেক প্রবলেম স্যার, এটা আসলে একটা এক্সাম নিতে ঠিক আছে? একটা কোশ্চেন দেওয়া থাকলে তো এটা তো পড়তে সময় লাগে, তো আনসার কখন করব? দ্য থিং ইজ, যখন আপনাদের টাইম দেওয়া হয় আনসার গুলো তো আমরাই পাই, তো আনসার গুলো আসে কপি পেস্ট। ঠিক আছে? যে আপনারা নিজের ফ্রেন্ডের কাছে কপি করছেন, নিজেরা শেয়ার করে নিছেন, সেই একই জিনিসে আসছে। এইদার ওয়ে আপনাদের কাছে চান্সটা প্রথমে দেওয়াই ছিল, যে আপনাদের কাছে চান্স যে আপনারা সততার সহিত কাজ করবেন। এটা আপনাদের কিছু পার্সনের অসততার ফলে হয়েছে। এখন কিছু পার্সনের অসততার ফলে ওই যে পার্সনের ইন্টারনেট নাই আজকে যখন বললেন, তো আমরা সেটার জন্য 10% হচ্ছে ইরোরের জায়গা আছে, যে তারা যদি চিন্তা করে যে ঠিক আছে, কিন্তু যখনই দেখবেন এটা 10%-এর বেশি হয়ে গেছে, তার মানে এর মাঝখানে ঘাপলা আছে। যে 10% পরীক্ষা দিতে পারছে, 90%-এরই ইন্টারনেট পরীক্ষার সময় কাজ করে নাই, তার মানে বুঝতে হবে যে এখানে ভেজাল আছে। জেনারেল ক্যালকুলেশন, সিম্পল ম্যাথমেটিক্স। গ্রুপ 2 আপনাদের প্রেজেন্টেশন। আই হোপ আই হ্যাভ গিভেন দ্য আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার আমরা শুরু করব স্যার হ্যাঁ, গ্রুপ 3 নাই তো এখন। গ্রুপ 3 এর জন্য বললাম যে তাদের যে গ্রুপের মেম্বার গুলো আছে সেটা অনুযায়ী আমরা তখন সেটা ব্যবস্থা নিব। সেটা আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম, আপনারা কোনো কিছু বলেন নাই। তো আমি যে ডিসিশন স্যার নিব সেটা তাদের মানতে হবে। স্যার, আমাদের কি একটু স্যার সময় দেওয়া যায় স্যার আপনারা কি ওই দলে নাকি? গ্রুপ না 3 স্যার দলে? 1 এ স্যার 1 এ 2 এ স্যার আমরা না, গ্রুপ 3 দলে আপনাদের রেডি হয় না এই টাইপের কিছু? না স্যার আমরা হচ্ছে 2 এ নো হ্যাঁ মান আমি তো বলতেছি বুঝছি, ফ্রি প্রেজেন্টেশন দেয় নাই। আপনারা কি ওই দলের টাইপের কিছু হয়েছে না যে না স্যার ওদের স্যার দলে ওই যে- কিছু করতে পারেন নাই? না স্যার আমরা তো করছি জমাও দিছি স্যার হ্যাঁ, পরে এই এটা জন্যই তো একটু আমি দেখতে দেখতেছি। চাইতেছিলাম স্যার প্রেজেন্টেশনটা একটু আচ্ছা দেখতে চাইতেছিলাম আমি শেয়ার করতেছি। আচ্ছা স্যার, হ্যালো জি বলেন। স্যার, আমি ওই দিন তো ক্লাসটা করিনি স্যার। তো আমি তো ওই প্রেজেন্টেশনের কোনো গ্রুপেই ছিলাম না, এখন সেই ক্ষেত্রে কি করা যায়? আমরা পরে এটা নিয়ে আলাদা করবো। এটা ক্লাস টাস্কের ছিল, ক্লাস টাস্ক থেকে প্রেজেন্টেশন ছিল। আর বলেছিলাম যে যারা এখানে ভালো করবে তাদেরকে অনার মার্কস দেওয়া হবে, যে তাদের অন্য জায়গায় কোনো কিছু যদি ইস্যু হয় বা হয় তাদেরকে আমি এক্সট্রা বেনিফিট দিব, যারা এখান থেকে ভালো করবেন, কাজ করবেন। আর যারা কাজ ও আচ্ছা করবেন না তারা ওই বেনিফিটটাই পাচ্ছেন না। আর যারা থেকে কাজ করেন নাই তারা আরো বেশি নেগেটিভ বেনিফিটে যাচ্ছেন, এই আর কি। আচ্ছা স্যার, ওকে। ওকে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ গ্রুপ 2। জি স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা লাগবে আমার শেয়ার করতে হবে না আপনারা শেয়ার করতে পারবেন? স্যার আপনি শেয়ার করেন হুম। স্যার আমার 5টা মিনিট স্যার সময় দিলে স্যার ভালো হইতো স্যার একটু সারাদিন একটা কাজ ছিল স্যার দেখতে পারি নাই আল্লাহ, ক্লাস স্যার, শুরু ওয়ানের হতে এত লেট স্যার করে হইলো, তারপরেও যদি না হয়। স্যার ওয়ান এর পরে যদি দেখলে আমারটা একটু নিতেন স্যার ভালো হইতো স্যার গ্রুপ 1 কি রেডি?
হুম? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনারা আগে দেন, তারপরে গ্রুপ 2 দিবে। ওকে স্যার। লাবণী, ঠিক আছে, স্টার্ট। আসসালামু আলাইকুম আমি শেয়ার করব না, আপনি শেয়ার করে নেবেন? স্যার, আপনি শেয়ার করলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। লাবণী, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি লাবণী আক্তার। আমার রোল 18201502 আমাদের একটা গ্রুপ ওয়ার্ক ছিল লাস্ট ডেতে। গ্রুপ ওয়ার্কে টপিক ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যান্ড আরএমজি। টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে বর্তমানে প্রায় 20 কোটি জনসংখ্যা, যে দেশে ঘন বসতিপূর্ণ এরকম একটা দেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গত 20 বছর ধরে সুদূর প্রসারী ভূমিকা পালন করতেছে। লাইক নতুন দ্বার উন্মোচন করেছে এরকম একটা ব্যাপার, যেখানে বেকারত্বের হার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। সেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে যেখানে কোনো কথা হয়নি, গত 20 বছর ধরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখানে অন্যতম একটা ভূমিকা পালন করেছে, যেখানে ম্যাক্সিমাম নারী শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে এবং এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ জনসংখ্যা বা শ্রমিক নিয়োগ করতে হয়, যার কারণে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা অর্থনীতিতে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। সো কারেন্ট স্ট্যাটাস অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় র্যাঙ্কিং এ আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে প্রতি বছর প্রায় বিফোর কোভিড-19 ইউএস 20 বিলিয়ন মার্কিন ডলারের বিজনেস হয়েছে এই দেশে, যেটা এক্সপোর্ট গুডের উপর প্রায় 80% আর্নিং হয়েছে এখান থেকে। তার পাশাপাশি সে কন্ট্রিবিউট করতেছে, যেটা অলরেডি আমি বলেছি যে নারীর ক্ষমতায়ন নিয়ে যেখানে কথা হয়নি, সেখানে বর্তমান নারীরা তাদের সাংসারিক ভাবে সে একটা দক্ষ লিড দিতে পারতেছে, কারণ এখানে ম্যাক্সিমাম নারী শ্রমিক নিয়োগ করা হচ্ছে। প্রায় 81% এখান থেকে আর্নিং হচ্ছে, মানে 81% আর্নিং হচ্ছে, আমাদের এক্সপোর্ট আর্নিং হচ্ছে টেক্সটাইল সেক্টর থেকে, এবং কন্ট্রিবিউট করতেছে জিডিপি তে প্রায় 13% এবং 40% ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু সে ইনকাম করতেছে টেক্সটাইল সেক্টর থেকে, এবং হিউজ অপরচুনিটিস তৈরি করতেছে এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আরো আনুষঙ্গিক অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, লাইক ব্যাংকিং, আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে, আমাদের ইন্স্যুরেন্স, আমাদের শিপিং, কসমেটিক্স, হোটেল, টয়লেট্রিজ এবং আদার যে রিলেটেড যে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস গুলি বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, সব জায়গাগুলিতে সুদূর প্রসারী ভূমিকা পালন করতেছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পাশাপাশি প্রায় 55 লাখ, প্রায় 80% উমেন এখানে কাজ করতেছে, এবং 150 লাখ পিপল এখানে আইটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দিতেছে বা এই টেক্সটাইল ট্রেডের উপর নির্ভরশীল তারা রয়েছে। প্রায় 2 লাখেরও যারা জবলেস ছিল, তারা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে আমাদের ওয়েস্ট রিসাইক্লিং যেটা ইন্ডাস্ট্রি আমরা বলে থাকি, সেখানে তারা কাজে রিলেট করতে পারছে। তো এটা ছিল আমাদের খুব স্বল্প পরিসরে কারেন্ট স্ট্যাটাস অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পাশাপাশি আমরা দেখব কারেন্ট স্ট্যাটাস অফ আরএমজি। বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে আরএমজিটা খুব বেশি পরিমাণ বর্তমানে আকর্ষণীয়, কারণ দেশ যত উন্নত হচ্ছে, মানুষের মানসিকতা যত উন্নত হচ্ছে, আমাদের সময়টাকে আমরা খুব বেশি পরিমাণ ইউটিলাইজ যত করতে শিখছি, তত বেশি পরিমাণ আমাদের আরএমজির প্রতি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। কারণ হুটহাট আমাদের যে কোনো একটা প্রোগ্রাম হোক, পার্টি হোক, আমাদের ইনস্ট্যান্ট একটা ড্রেসের দরকার পড়তেছে। সো আমাদের যে মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটা চাহিদা, সেটা হচ্ছে আমাদের বস্ত্র। সেই বস্ত্রের যোগানটা দিচ্ছে আসলে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তথা স্পেশালি আরএমজি সেক্টরটা। এবং আরএনজি সেক্টর বর্তমানে কোভিড-19 এর কারণে বায়ার এবং সাপ্লায়ার উভয়ের মধ্যে গ্লোবালি আমরা এখন সংকটাপন্ন একটা অবস্থায় আছি। কিন্তু এর অন্যতম আরেকটা কারণ হলো আমাদের যে গার্মেন্টস সেক্টরের যে র ম্যাটেরিয়াল গুলি আছে, সেই র ম্যাটেরিয়াল গুলি ম্যাক্সিমামই আমাদের চায়না থেকে আমদানি করে তারপরে প্রোডাক্ট গুলি তৈরি করতে হতো। যেহেতু এই সংযোগটা বর্তমানে বিচ্ছিন্ন, যার কারণে আমরা কিছুটা সংকটাপন্ন সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি। তবে বিফোর কোভিড-19 তথা করোনা ভাইরাসের পূর্বে আমাদের বার্ষিক আয় ছিল গার্মেন্টস আরএমজি সেক্টর থেকে প্রায় 78.14% তথা 17.91 বিলিয়ন ইউএস মার্কিন ডলার। এছাড়া আমাদের যে এক্সপোর্ট করতেছে, টোটাল যে আমাদের এক্সপোর্ট আরএমজি সেক্টরে, সেটা ছিল নিয়ার অ্যাবাউট 22.93 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে নিট ওয়্যার যেটা ছিল, নিট ওয়্যার এক্সপোর্ট হয়েছিল 9.49 বিলিয়ন মার্কিন ডলার,
এবং উভেন গার্মেন্টস এক্সপোর্ট হয়েছিল 88.43 বিলিয়ন মার্কিন ডলার। এবং স্পেশালি এই বাইরের দেশে যে আমাদের গার্মেন্টস মানে আরএমজি যেটা আমাদের এক্সপোর্ট হতো, তার পাশাপাশি যেটার মধ্যে আমাদের যখন বৈচিত্র্যতা আনা হলো, আই মিন আমাদের যে হোমস টেক্সটাইল, আমাদের যে টেরি টাওয়েল, স্পেশালাইজড যে টেক্সটাইল গুলি যখন এটার সাথে আরো আমাদের গার্মেন্টস সেক্টরে যখন ইনক্লুড করা হলো, সেখান থেকেও কিন্তু আমাদের একটা ডোমেস্টিক ইনকাম শুরু হলো, যেখান থেকে প্রায় আমাদের টোটাল এক্সপোর্ট হচ্ছে 80%। এটা ফিসক্যালি বা আমাদের বার্ষিক আয় হচ্ছে ওখান থেকে। এবং তার পাশাপাশি শুধুমাত্র হোম টেক্সটাইল থেকে 78.88 করোড় টাকা আমাদের ইনকাম হচ্ছে। তার পাশাপাশি টেরি টয়লেট যেটা আছে, মানে টেরি টাওয়েল যেটা আছে ইউএস ডলার এক্স্যাক্টলি, এবং টেরি টাওয়েল যেটা আছে সেখান থেকে প্রায় 0.52% আমাদের সেখান থেকে বার্ষিকলি ইনকাম হচ্ছে। তো আমাদের টেক্সটাইল এবং আরএমজি সেক্টরটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে, অর্থনীতিতে লিড দিতেছে। তার পাশাপাশি এই সেক্টরে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে। যদি আমরা কোভিড-19 এর পরে যদি আমরা ঠিকভাবে সকল প্রবলেম গুলোকে সলিউশন করতে পারি, তাহলে প্রায় 2025 সালের মধ্যে নিয়ার অ্যাবাউট 50 মিলিয়ন মার্কিন ডলারের বিজনেস শুধুমাত্র বাংলাদেশে করা পসিবল হবে, যদি কিছু চ্যালেঞ্জ গুলো ওভারকাম করা যায়। তাহলে চলুন দেখি আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে টেক্সটাইল এবং আরএমজি সেক্টরে। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো ইন্টারন্যাশনালি ইউএস যে মার্কেটে আমরা সাধারণত খুব বেশি পরিমাণ আমাদের এক্সপোর্ট হয়ে থাকে ইউরোপ আমেরিকাতে, সো ইউএসএ আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছি না, সেটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তার পাশাপাশি আমাদের ডাইভারফিকেশন যেটা আছে, আই মিন আমাদের যে এক্সপোর্ট যে করছি আমরা যে আইটেম গুলাতে, সেখানে আরো কিছু বৈচিত্র্যতা আনা দরকার আমাদের, সেই জায়গাতে আমাদের কিছু ল্যাগিংস রয়েছে। এবং আমাদের তার পাশাপাশি যে নতুন যেগুলি আমরা অলরেডি বিজনেস করছি খুব ভালো, কিন্তু তার পাশাপাশি আমাদের নতুন ভাবে সুযোগ তৈরি করে নিতে হবে অন্য কোনো দেশে, অন্য কোনো মহাদেশে বিজনেস করার জন্য, সেই জায়গাগুলিতে আমাদের এখনো ল্যাগিংস রয়ে গেছে। এবং তার পাশাপাশি আমাদের আরএমজি এক্সপোর্ট যেটা আমরা করে থাকি, সেই প্রোডাক্টগুলি যে মানে হায়ার গ্রোথ নয় এগুলি, তো সেখানে আমাদের একটু নজর দেওয়ার দরকার। তারপর পাশাপাশি রয়েছে যে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য অবকাঠামো কিছুটা আমাদের এক্সপ্যান্ড করতে হবে, লাইক আমাদের যে রোড রয়েছে, তারপরে আমাদের পোর্ট এবং আমাদের রেলওয়ে যেখান থেকে প্রোডাক্টগুলি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হবে, যে তাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি লেভেলটাকে আরেকটু বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের বিজনেসটা আরো সুদূর প্রসারী ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশে। এরপরে রয়েছে আমাদের গ্যাস এবং পাওয়ার সাপ্লাই এর প্রবলেম, সেটা তো রেগুলার আছে। আমাদের পপুলেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট। গার্মেন্টস সেক্টরে আমরা যদি ম্যানকে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারি, তাহলে সেখান থেকে আমাদের নতুন সম্ভাবনা একটা ক্রিয়েট হচ্ছে। বাট আমাদের পপুলেশন ম্যানিপুলেশনটা আসলে ঠিকভাবে হচ্ছে না। এবং আমাদের যে নতুন প্রোডাক্ট যে আমরা নতুন যে প্রজেক্ট আমরা যে ফিনান্সিয়ালি যে ক্রিয়েট করব, সেখানে হায়ার কস্ট যে হয়ে যাচ্ছে, মানে ব্যয়বহুল খরচ হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে। তার পাশাপাশি রয়েছে আমাদের টেকনিক্যালি কিছু ল্যাকিংস রয়েছে, এবং আমরা যে নতুন করে যে মার্কেট খুঁজে নিজেরা সুযোগ তৈরি করব, সেই জায়গাগুলোতে আমাদের ল্যাগিং রয়েছে। ওভারঅল সব থেকে বড় প্রবলেম সেটা হলো যে শর্টেস্ট অফ স্কিল ম্যান পাওয়ার। আই মিন আমাদের যারা টেক্সটাইল থেকে যারা আমরা বের হচ্ছি অ্যাজ এ ফ্রেশার গ্রাজুয়েট হিসেবে, তাদের যে পরিমাণ দক্ষ স্কিল থাকার কথা, যে ফ্রেশার তাদের সেই স্কিলটা কোথাও না কোথাও পর্যাপ্ত ল্যাগিং রয়েছে। তার পাশাপাশি তাদের নৈতিকতার জায়গাটাতে আরো বেশি পরিমাণ ফোকাস দেওয়ার দরকার, যেখানে দুর্নীতিটা যেন খুবই কম হয়, তাহলে তাদের স্কিলটা খুব ভালোভাবে হাইলি তারা রিপ্রেজেন্ট করতে পারবে। এবং আমাদের যে স্বল্প শিক্ষিত যারা রয়েছে, দেশের ম্যাক্সিমাম মানুষ যেখানে স্বল্প শিক্ষিত, তো সেক্ষেত্রে তাদেরকে এই যে ইউটিলাইজেশনের ব্যাপারটা, সেই জায়গাগুলো আমাদের জন্য দারুণ একটা চ্যালেঞ্জের ব্যাপার রয়ে গেছে। তো যেহেতু সমস্যা আমাদের এই জিনিসগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রয়েছে, তাহলে আমাদের অবশ্যই সমাধান নিয়ে কথা বলতে হবে। তো চলুন ওভারকাম কিভাবে করা যায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আরএনজি সেক্টরে এই প্রবলেমগুলিকে সে সম্পর্কে জানি। প্রথমে যেটা রয়েছে সেটা হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন, আই মিন প্রোডাক্টের বৈচিত্র্যতা। নর্মালি আমরা যে ট্রেডিশনে যে সিস্টেমে যে ডিজাইনে প্রোডাক্টগুলি আমরা তৈরি করতে থাকি না কেন, বছরের পর বছর সেই জিনিসগুলাই হচ্ছে, কিন্তু অ্যাজ এ ম্যান হিসেবে আমাদের
চাহিদা যে আমরা নিত্য নতুন জিনিসের সাথে পরিচিত হব, নিত্য নতুন ডিজাইন থাকবে, এটা ওভারঅল পৃথিবীতে সবারই এই ডিমান্ড থাকে। সেক্ষেত্রে আমাদের ডিমান্ড অনুযায়ী আমাদের ডিজাইনের ভ্যারিয়েশন আনতে হবে, আমাদের ফ্যাব্রিকের ভ্যারিয়েশন আনতে হবে। যেখানে বাংলাদেশের অবস্থান খুবই মানে খুব সমস্যার একটা জায়গা, সেটা হলো ডিজাইনিং কস্ট আমাদের অনেক বেশি পড়ে যাচ্ছে বাইরে থেকে ডিজাইন করায় আনার জন্য। তো সেক্ষেত্রে আমাদের দেশের যারা গ্রাজুয়েট রয়েছে তারা যদি অনেক বেশি পরিমাণ আন্তরিকতার সহিত এবং সিনসিয়ারলি তাদের স্কিল গুলাকে তৈরি করতে চায়, ডিজাইনের দিকে ফোকাস দেয়, এবং সেই সাথে সাথে যদি আমাদের ডিজাইন করার জন্য যে সেক্টর বর্তমানে যেগুলি নেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, সেই সেক্টর গুলিকে যদি নতুন করে নিয়োগ দেওয়া হয়, সেগুলোকে যদি উন্মোচন করা হয়, সেক্ষেত্রে ডিজাইনাররাও সেখানে সুযোগ পাচ্ছে এবং তাদের দেশীয় ডিজাইনে আমাদের প্রোডাক্টের বৈচিত্র্যতা খুব ভালোভাবে আনা যাচ্ছে, যার কারণে প্রোডাক্টের ডেভেলপমেন্ট আমাদের এখান থেকে হবে। এবং তার পাশাপাশি যে আমাদের ইফিসিয়েন্সিটা অনেক বেশি বাড়াতে হবে, এবং ইফিসিয়েন্সি বাড়াতে হলে যে আমাদের শ্রমিক যারা প্রোডাক্ট তৈরি করবে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যে স্বল্প সময়ের মধ্যে স্বল্প শিক্ষিত মানুষজনকে, যেমন কোন একটা আমাদের মেশিনের মাধ্যমে কাটিং যেটার ব্যাপার রয়েছে, আমাদের সেলাইয়ের ব্যাপার রয়েছে, তার পাশাপাশি আমাদের বাটনগুলি যেভাবে সুন্দর করে লাগাতে হবে, এই যে ছোট ছোট বিষয়গুলি, সেগুলি খুব সুন্দরভাবে যদি ট্রেনিং আপ করানো হয় আমাদের শ্রমিকদেরকে, সেক্ষেত্রে এখান থেকে আরেকটা সম্ভাবনা তৈরি হওয়া পসিবল। প্রোডাক্টের ডেভেলপমেন্ট প্লাস প্রোডাক্ট গ্রোটা খুব ভালোভাবে এখান থেকে করবে এবং ইফিসিয়েন্সিটা আমাদের ইমপ্রুভ হচ্ছে। এবং সর্বোপরি আমাদের যারা আইটি সেক্টরে আছে, যারা ত্রিপলিতে আমরা পড়াশোনা করতেছি অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে, তাদের ভূমিকাটাও এখানে অপরিসীম, কারণ তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু এদেরকে ইঞ্জিনিয়ারদেরকেও দরকার টেকনিক্যাল প্রবলেম গুলিকে হ্যান্ডেল করার জন্য ইনস্ট্যান্টলি। সেক্ষেত্রে তারাও যদি তাদের এফিসিয়েন্সি তৈরি করে ফেলে, তাহলে তাদের যদি স্কিলটা তৈরি করে খুব হাইলি এবং কন্টিনিউয়াসলি যদি গ্রোতে থাকে, তাহলে সেক্ষেত্রে তারাও একটা সুদূর প্রসারী ভূমিকা পালন করতে পারবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আরএনজি সেক্টরে। সো ওভারঅল এই যে কথাগুলি বলা হলো, যে কমপ্লিটলি যদি এই কাজগুলো আমরা ফোকাস দিয়ে যদি ওভারকাম করতে পারি, সেক্ষেত্রে টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব বর্তমান ভালো অবস্থানে আছে, কিন্তু এর থেকে আরো ভালো অবস্থানে খুব অল্প সময়ের মধ্যেই যাওয়া সম্ভব। এবং যেটা সম্ভাব্য আছে যে আমরা আগামী 2 থেকে 3 বছর বা 4 বছরের মধ্যেই আমরা $50 মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাব আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা, এবং বেকারত্বের হ্রাস কমাবো। টোটাল আমাদের অর্থনীতির চাকা বদলে যাবে এটার মাধ্যমে। তো সেটা অবশ্যই করা সম্ভব। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। Thank you, Lavani. That was a fantastic presentation. Hardly এরকম presentation পাওয়া যায়। এখন আমাকে জাস্ট বলেন যে আপনাদের এই প্রেজেন্টেশনে কে কিরকম কাজ করেছে, because I will be giving you good marks for that effort, good honor marks. So স্যার সবাই কন্ট্রিবিউশন করেছে, মানে নেটওয়ার্ক প্রবলেমটা ওই দিন যেহেতু আমাদের ওয়েদার খারাপ ছিল, তো আমি সহ সকলেরই ওয়েদার প্রবলেমটা মোটামুটি ছিল, যার কারণে আমারও একটু লেট হয়েছে সাবমিট করতে। তো যে যতটুকু পেরেছে ততটুকুই সে কন্ট্রিবিউট করেছে। যেমন খাদিজার নেট প্রবলেম খুবই ছিল, তারপরও সর্বোচ্চ পরিমাণ টেক্সট করেছে, আমাকে পার্সোনালি টেক্সট করেছে, ও কথা যেভাবে আসতেছিল ওইভাবেই তারপরও কন্টিনিউ করে গেছে। তো সেক্ষেত্রে দীপু সর্দার ভাই ছিলেন, এরকম করে আরো যারা যারা ছিলেন, এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছি না, তো সকলেই কিন্তু কন্ট্রিবিউশন করেছে এখানে। আচ্ছা, I will bring out the list. আগে লিস্টটা বের করি, যখন করছি তখন। অন্য গ্রুপের কোনো কমেন্ট আছে? আপনাদের এটা কাজে লাগবে, কজ হচ্ছে আপনাদের এরকম একটা কোশ্চেন থাকবেই যে আমাদের একটা সেক্টর বলতে হবে যেটা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ইকোনমিক সেক্টর, সেগুলোর চ্যালেঞ্জ কি এন্ড ওয়েজ টু ওভারকাম। আর এখানে আরএনজি সবচেয়ে বড় ফ্যাক্টর। এখানে লাবণীর একটা পয়েন্ট যেটা গেছে সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যে জায়গায় করছি, সুতার কথাটা এসছে, আমরা আসল কথা যে ডিজাইনিং এর কথা এসছে, আমরা সুতা আসল কথা আমাদের দেশে আগে তৈরি হতো, কিন্তু আমরা প্রেজেন্টলি আমরা সুতা তৈরি করতে পারি না। আমাদের টোটাল ক্লোদিংটা র মেটেরিয়ালটা আমদানি করতে হয় বাইরে থেকে। সোজা কথা বলতে গেলে বাংলাদেশ এখন হচ্ছে দর্জি দেশ। দর্জি চিনেন? জি স্যার, যারা সেলাই। হ্যাঁ, দর্জির কাছে কি আপনি গিয়ে কাপড় কিনেন না কাপড় কিনে দর্জির কাছে দেন? কাপড় কিনে সেলাই দিয়ে দেয়। হ্যাঁ, আপনি বাইরে থেকে কাপড় কিনেন, কাপড় কিনে দর্জির কাছে সেলাই করতে দেন। বাংলাদেশের অবস্থা হচ্ছে এইটাই। কোম্পানিগুলো কাপড় কিনে বাইরে থেকে, সুতা কিনে বাইরে থেকে, কাপড় দিয়ে বাংলাদেশকে দেয় হচ্ছে বানায় দাও। ঠিক আছে? বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস, ওই যে আরএমজি যে একটা কাজ করে, তারা টেক্সটাইলে সুতা তৈরি করবে কিভাবে করতে হবে সেই ইন্ডাস্ট্রি গুলো গেছে। অথচ আমাদের রাজশাহী সিল্ক, তারপরে হচ্ছে আমাদের পাট থেকে যে মানে সুতা,
এই যে জায়গাগুলো ছিল সেগুলো ধীরে 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 ডিস্ট্রয় হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের যদি আমরা টিকতে চাই রিনোভেট করতে হবে। আরেকটা এক্সপেরিয়েন্স যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে বা পলিটিক্যাল সিচুয়েশনের কারণে কিছু জায়গায় লোকাল হেল্প পায় না। ঠিক আছে, এটা নিয়ে আমি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন হচ্ছে চট্টগ্রামে হচ্ছে আমাদের মানে আমার ফ্লাইং বেস হচ্ছে চট্টগ্রামে, ওখানে তো ওইখানে হচ্ছে আমরা যে স্কুলে কাজ করতাম সেটা হচ্ছে ইয়াং ওয়ানের সিস্টার কনসার্ন আমার ফ্লাইং স্কুল। তো আমি তখন স্কুলে ট্রেনিং করি ফ্লাইং এর। তো ওইখানে ইয়াং ওয়ানের একটা জিনিস ভালো যে ওরা হচ্ছে নাইকি থেকে শুরু করে সবকিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দে আর টপ। এখানে একমাত্র কোরিয়ান ইপিজেড, বাংলাদেশে বেসরকারি ইপিজেড যেটা আছে সেটা হচ্ছে তাদের আনোয়ারাতে চট্টগ্রামে। ওইখানে যাওয়ার পরে দেখলাম বিশাল এরিয়া নিয়ে তাদের আরএমজি রেডিমেড গার্মেন্টস সেক্টর, তাদের ইন্ডাস্ট্রির লোকজন আছে, কাজ করতেছে। বাট ইন্টারেস্টিংলি অর স্যাডলি ওইখানকার লোকাল এমপি যিনি আছেন উনি তাদের জায়গা দখল করতে চাচ্ছেন এবং ওনাদেরকে গ্যাসের কানেকশন দিচ্ছে না। ওনারা কিন্তু নাইকি থেকে অর্ডার নিয়ে আসতেছে, নাইকি তো চেনে নেই ব্র্যান্ড, তাদের শু ব্র্যান্ড নেয়া। তো তারা ওই সময় দেখা যাচ্ছে যে তারা ইলেকট্রিসিটি, তাদের নিজেদের পাওয়ার ইলেকট্রিসিটি কারেন্ট কানেকশন দেয় নাই, তারা নিজেরাই তাদের পাওয়ার সাপ্লাই জেনারেটর তৈরি করে নিচ্ছে। ঠিক আছে, তাদের ইলেকট্রিক ব্যাকআপ, কিন্তু গ্যাস যে লাগবে প্রোডাক্টের জন্য সেই ব্যাকআপ তাদেরকে দিচ্ছে না। তো তখন গিয়ে যে জিনিসটা হলো, ইয়াং ওয়ানের মালিক যিনি উনি তখন আরেকটা কান্ট্রি সার্চ করা শুরু করলেন যেখানে গিয়ে ইনভেস্টমেন্ট করে ডেভেলপমেন্ট করা সম্ভব, এবং সেটা হচ্ছে ভিয়েতনাম। বুঝছেন, যে সরাসরি দেখা গেল তখন আমাদের ওই যে ওখানেও ভিয়েতনামের সুবিধা হচ্ছে ওখানকার পপুলেশনও আছে, ওখানকার লোকজনও বেশি এবং কম খরচে চিপ রেটে কাজ করতে পারে। ঠিক আছে, তো বাংলাদেশে না করে বাংলাদেশে কাজ করতে আসে কেন? এই যে জনবল মানে কম খরচে আমি হচ্ছে শ্রমিক পাই, সেটা যদি আমি ভিয়েতনামে পাই তাহলে তো আমার এটার আর দরকার নাই। বুঝতে পেরেছি? তো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আমাদের এই যে ইন্ডাস্ট্রি যেটা আছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এর, সেটার জন্য একটা বড় ধরনের হুমকি, এবং এই যে কান্ট্রি গুলো আছে সেটা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে রোহিঙ্গা যে প্রত্যাবর্ষণ হলো বা রোহিঙ্গাকে পাঠিয়ে দিল, ওই যে এলাকাটা তৈরি হলো ওটা একটা এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি হচ্ছে, যেখানে মিয়ানমার অনেকগুলা কোম্পানি এন্ড আদার্স দিতে যাচ্ছে। ওটা ইন্ডিয়ার সাথেও ডিল হচ্ছে বা চায়নার সাথেও ডিল হচ্ছে, ওই জন্যই এই জায়গাটা ফাঁকা করেছে। এবং এটা যদি সাকসেসফুলি হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশ দুই দিকে ধাক্কা খেলো। এক হচ্ছে জনসংখ্যায় ধাক্কা খেলো, আর একটা হচ্ছে জনসংখ্যা যেখান থেকে যাদের জনসংখ্যা তারা যে জায়গাটা নিল সেটা নিয়ে যেখানে যে ইন্ডাস্ট্রি তৈরি করলো সেই ইন্ডাস্ট্রি আবার আমাদের ইন্ডাস্ট্রির জন্য হুমকি। মানে আমাদের যে রোহিঙ্গা গুলো নিলাম তাদেরকে যদি আমি চাকরি দিয়ে কাজ করায়ও খাইতে হয়, সেটাও চাকরিও নাই। মানে দুই দিকে ধরা বাংলাদেশের। বুঝতে পারছি যে আমাদের ফিউচারের চ্যালেঞ্জ গুলো কত। এতটুকু বুঝতে পেরেছি? ক্লিয়ার? And give a big round of applause for Group 1. That was a fantastic presentation with lots of information and well organized. ঠিক আছে, সবাই একটা তালি দেন তাদের জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। কেন করবেন না, করেন, নো প্রবলেম। স্যার একটু পড়ালেখার বাহিরে, স্যার এই যে ধরেন বাংলাদেশে যে চামড়া শিল্প, তাই না স্যার? এই যে এইবার কোরবানিতে দেখলাম মানে কোন জায়গায় যে চামড়া যে আগে বেচা কেনা হইতো বা চামড়া যে মানে এগুলো তো সংরক্ষণ করা হইতো মানে অনেক কিছু বানানোর জন্য, এইবার দেখলাম যে চামড়াগুলো সব নষ্ট করা হয়েছে, কোনো চামড়া ইয়া করা হয় নাই। কেন? কারণ করোনা নাকি হইতে পারে চামড়া থেকে, কিন্তু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা কোথাও বলে নাই যে পশু থেকে বা পশু চামড়া থেকে করোনা হয় বা ছড়ায়। এইটা কি স্যার এই যে চামড়া শিল্পটাকেও ধ্বংস করার জন্য মানে ইচ্ছা করে করা কিছু? আপনি যেই আনে কনসার্ন শো করেছেন, এই কনসার্ন তো আজকের না, এর আগের বারের কোরবানিতে এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, তার আগের বারের কোরবানিতেও কথা হয়েছে। তো এখানে আগের বার আমি খেয়াল করি না, ছোট ছিলাম তো এত কিছু। কয়েকটা ফ্যাক্টর, এটা তো লাস্ট 5 বছর ধরে চলতেছে। ঠিক আছে, স্যার 5 বছর আগে তো আমি ছোট ছিলাম না, তখন এত কিছু বুঝতাম না আর এগুলো নিয়ে ভাবতাম না, এখন একটু ভাবি।
এটা লাস্ট 5 ইয়ার ধরে তো চলতেছে এখন। এটা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস। আগে তো বেচা কেনা হইছে দেখছি, এবার তো একদমই সবগুলা নষ্ট হয়েছে। আগের বার দেখলাম। মাটির নিচে পুঁতে ফেললো, রাস্তায় সিন্ডিকেট ফেলে দিল, এগুলো গেছে। আচ্ছা, এটা পিছনের রিজন বলি যে আগে হতো না, এখন কেন হচ্ছে। কয়েকটা স্টেপ, একটা হচ্ছে হাজারিবাগ থেকে ট্যানারি শিফট করে আপনার গাজীপুরে সাভার, হ্যাঁ সাভারই তো মনে হয়, নবীনগরের দিকে শিফট করেছে। তো সেই জায়গায় হচ্ছে যে ট্যানারি মালিকরা যখন শিফট করে যাবে, তো ট্যানারি মালিকরা প্রথমে শিফট করতে চাচ্ছিল না, কারণ তাদের ব্যবসা তো পুরান ঢাকার এই অঞ্চলে তৈরি হয়ে গেছে। তো সেটা একটা ইস্যু, সেখান থেকে তারা সরকারি প্রণোদনা চাচ্ছিল যে সরকার টাকা দিবে, সেই জায়গা থেকে তারা করবে। সেকেন্ড আরেকটা ইস্যু হচ্ছে যে চামড়া কিন্তু র ম্যাটেরিয়াল দরকার, ঠিক আছে। র ম্যাটেরিয়াল না হলে আপনার চামড়া শিল্প টিকবে কিভাবে, আমরা রপ্তানি করব কিভাবে। আগে যে জিনিসের দাম সারা ওয়ার্ল্ডে, আপনি যখন জুতা কিনতে যান, জুতার দাম কি কমছে? কমে নাই। ব্র্যান্ডের জুতা কিনতে যান, যে চামড়াগুলো দরকার সেগুলো আপনি হচ্ছে পাচ্ছেন না। এই যে প্রসেস করার জন্য যে দরকার, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিছু অংশে সিন্ডিকেট কাজ করে। তো দিস সিন্ডিকেট ইজ টেকিং দ্য অ্যাডভান্টেজ, ঠিক আছে। এই সিন্ডিকেট অ্যাডভান্টেজ নিচ্ছে যে তারা তো রেগুলার চামড়া সবসময় পাই, আর কোরবানির সময় এটা হচ্ছে যেহেতু আমাদের রিলিজিয়াস, তো সব মুসলিম কান্ট্রি সবাই কোরবানি এখানে দিবে যারা মেজরিটি। তো কোরবানি দিলে এই সময় তো যদি সেটা সেল না করে, তারা ছাড়া বাইরে কিনবে কিভাবে? কারণ নর্মাল মানুষ তো এটার প্রসেসিং জানে না, ঠিক আছে। তারা যদি কেনা বাদ দিয়ে দেয় বা বলে যে না তারা দাম দিতে চায় না, তারা সরকারের কাছ থেকে লোন পায়নি, বা আমি গেলাম হচ্ছে তাদের জায়গা থেকে, তো দ্যাটস এ হিউজ সিন্ডিকেট, তাদের যতটুকু দরকার অ্যামাউন্ট পেয়ে গেলেই হলো। এবং এই যে একটা ইন্ডাস্ট্রি, এটাকে ধস নামানোর জন্য বলতে পারেন কাজ। আর একটা অপ্রিয় সত্য কথা হচ্ছে যে গভর্নমেন্টের মাঝখানে কিছু আমলারা থাকেন যারা নিজের পকেটে 1 টাকা পেলেন, কিন্তু বাংলাদেশের 1 কোটি টাকা খরচ গেল, হি অর শি উইল টেক দ্যাট 1 টাকা, বাকি ওই 1 কোটি টাকা মানে লস যদি যায় সরকারের, সেটা তো সরকারের যাচ্ছে, সে তো 1 টাকা পাচ্ছে। এই টাইপের যে টেন্ডেন্সির কিছু মানুষজন আছে, তাদের ডিপ্লোমেসির কারণে এটা আরেকটা ইস্যু। এইখানে কিছু অংশ আমাদের আশেপাশের কান্ট্রিরও একটা ইয়া আছে, যে তারা এখানে যদি কাঁচা মাল তাদের জায়গায় কম দামে তাদের কাছে যায়, তারা ওইটাকে প্রসেস করে নিয়ে কাজ করতে পারবে, অ্যাজ দ্য গ্রুপ অফ পিপল এখানে প্রসেস করতেছে না। তো এটা একটা শিফটিং টেন্ডেন্সি। আপনি যদি পাটের ইন্ডাস্ট্রি যেরকম একটু আগের দিনের প্রেজেন্টেশনে ছিলেন যে পাটের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা ভালো রকম একটা ধাক্কা খেয়েছি। পাট কিন্তু আমাদের জন্য সোনালী আঁশ বা আমাদের ইকোনমিতে অনেক বড় অবদান রেখেছে। আজকে একটু আগে সুতার কথা বললাম। So these are some kind of geopolitical action with some আমাদের internal people, ঠিক আছে, যে আমাদের কিছু মানুষের কাজ। তো অনেকগুলো ফ্যাক্টর মিলে চামড়া এখানে এরকম প্রবলেম হচ্ছে। বাট যারা গভর্নমেন্টে আছেন বা এই মিনিস্ট্রিতে যারা আছেন, তারা জিনিসটাকে ভালোভাবে লুক আফটার করছেন না। যে হার্ড ওয়েতে এটাকে ট্যাকেল করা দরকার, সে হার্ড ওয়েতে করতেছেন না। এই ট্যাকেলটাই হার্ড ওয়েতে এই সিন্ডিকেটটাকে ট্যাকেল করতে পারতো যদি আমরা চিন্তা করতাম হচ্ছে চালের ক্ষেত্রে হচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008, হয়তো অনেকের আইডিয়া নাই, যে ফখরুদ্দিন সরকার যখন ছিলেন, তখন কিন্তু চালের কৃত্রিম সংকট তৈরি করা হয়। এই কৃত্রিম সংকট তৈরি করার পিছনে কিন্তু আমাদের এখনকার যে পলিটিক্যাল দল দুইজন আছেন, বা দুইটা দল আমরা বলে থাকি যে এখন আসলে ক্ষমতায়, তারা কিন্তু মিলে কাজ করছে, বুঝতে পারছেন, টু ক্রিয়েট দ্যাট ভ্যাকাম, ক্রিয়েট দ্যাট সিচুয়েশন। তখন যখন দুর্নীতি নিয়ে আটকাচ্ছিল, গাড়ি দামি দামি জাগুয়ার বাইরে পড়ে থাকে মালিক ছাড়া, বিকজ দে ওয়ার লুকিং আফটার দ্যাট, যে কি পরিমাণ টাকা বাইরে চলে যাচ্ছে, কি পরিমাণ টাকা অবৈধ সম্পত্তি আছে। তো উই মিসড, আমরা যদি বলেন যে জনগণ হিসেবে আমরা মিস করছি কিনা, ইয়েস উই মিস দ্য ট্রেন। আমরা আমাদের যখন যে জায়গায় সাপোর্ট দরকার ছিল, উই কুডন্ট বি ইউনাইটেড, লাইক ওই যে মীর জাফরের সময় যে কাজ হয়েছে, এখনো সেটা হয়েছে। এবং এটার জন্য সাফারিং কত বছর করতে হবে উই ডোন্ট নো,
বাট আজকে এর পরের যে টপিকে বলবো সেখানে আপনি পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন মালয়েশিয়া এন্ড বাংলাদেশের মাঝখানে কম্পারিজন। ঠিক আছে, ওকে, আই হোপ আই হ্যাভ গিভেন ইউর আনসার মনে হয় পেয়েছেন। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা টপিকের বাইরে ছিল না, এটা উইদিন দ্যাট টপিক, আমাদের ইকোনমি এন্ড ইন্ডাস্ট্রির মাঝখানেই ছিল। ওকে, গ্রুপ 2 এখন রেডি? থ্যাংক ইউ স্যার। জি স্যার। প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, জি স্যার। স্যার, আজকে আমাদের বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, ওষুধ শিল্পে বাংলাদেশ সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। তো বাংলাদেশ কিছু কিছু বছর আগেও বাংলাদেশ এই ঔষধ শিল্পে অনেক অনুন্নত ছিল। তো বর্তমানে বাংলাদেশ এই ঔষধ শিল্পে একটু ঘুরে দাঁড়িয়েছে। আর এখন বাংলাদেশ পোশাক শিল্পের পরেই হচ্ছে বাংলাদেশ রপ্তানিকারক প্রতিষ্ঠান যদি থাকে তাহলে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক অর্থ উপার্জন করতেছে। এই পোশাক শিল্পের পরের অবস্থাটি বর্তমানে ওষুধ শিল্পের। আর এই সেক্টর আমাদের 97%, মানে বাংলাদেশের লোকাল মার্কেটে 97% মেডিসিন সরবরাহ করতেছে, এবং বাকিগুলো আমাদের বর্তমান এই অনুন্নত দেশ, গরিব দেশ হিসেবেও আমাদের দেশের চাহিদা ওষুধ শিল্পে আমাদের চাহিদা মিটিয়েও পাশের বিদেশে এই ওষুধ রপ্তানি করছে। আর বাংলাদেশ বর্তমানে 79টি দেশে এখন ওষুধ রপ্তানি করতেছে। আর এসব ওষুধের মধ্যে হচ্ছে আমাদের HFA ইনহেলার, CFC ইনহেলার, তারপরে সাপোজিটরিজ, নাসাল স্প্রেস, ইনজেক্টেবল এন্ড ইটিসি, এই টাইপের ওষুধগুলো বাংলাদেশ অন্যান্য দেশে রপ্তানি করে থাকছে। 5 টাইপ মেডিসিন বাংলাদেশে বর্তমানে 5 ধরনের ওষুধ কোম্পানি রয়েছে, 5 টাইপের আর কি, যেমন এলোপ্যাথিক, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, আর হচ্ছে হার্বাল এবং ইউনানি, এই টাইপের ওষুধ বাংলাদেশ বর্তমানে তৈরি করছে। আর বর্তমানে বাংলাদেশের এই খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 9% উপরে, এবং বর্তমানে প্রায় 25,000 কোটির ঔষধ এবং কাঁচামাল বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। বর্তমানে 30টি কোম্পানি, বাংলাদেশের 30টি কোম্পানি অন্যান্য দেশে এই ওষুধ এক্সপোর্ট করতেছেন। আর আমাদের এই ওষুধ শিল্প বাংলাদেশে চালু হয়েছে 1980 সাল থেকে। এটি ছিল বাংলাদেশের ওষুধ শিল্পের কারেন্ট স্ট্যাটাস। আর এই ওষুধ শিল্পে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে, প্রথমত আমাদের এপিআই ম্যাটেরিয়ালস নাও এসে ওষুধ শিল্পের যে কাঁচামালগুলো রয়েছে, এই কাঁচামালগুলো বাংলাদেশে খুবই কম উৎপাদিত হয়। প্রায় 90% র ম্যাটেরিয়াল বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করতে হয়। এজন্য হচ্ছে আমাদের বাংলাদেশে ওষুধ শিল্প যতদূর মানে অগ্রসর হওয়ার কথা, এই কাঁচামাল র মেটেরিয়াল বাংলাদেশে উৎপাদিত না হওয়ার জন্য এত উন্নত হতে পারছে না। আর এর মধ্যে আরো কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে জ্বালানি ক্ষেত্রে। জ্বালানি হচ্ছে ওষুধ শিল্পের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এর সাহায্য ছাড়া ওষুধ আসলেও উৎপাদন করা খুবই সমস্যা। তো এই জ্বালানির সমস্যার জন্য বাংলাদেশে ওষুধ শিল্প আরো এগিয়ে যেতে পারছে না। এছাড়াও রয়েছে কি যোগাযোগ ব্যবস্থার জন্য, যোগাযোগ যেমন সড়ক, রেলপথ, নৌপথ। আমাদের বাংলাদেশে সড়ক পথ বা অন্যান্য যে পথগুলা আছে এগুলা
মানে বাইরের দেশ থেকে খুবই খুবই বাইরের দেশ থেকে এগুলা খুবই অনুন্নত, সেজন্য হচ্ছে যোগাযোগের আমাদের ব্যবস্থাটা খুবই খারাপ, আর এই জন্য আমাদের ওষুধ শিল্পে এটা অন্তরায় হয়ে আসছে। আরো একটা অনেক সমস্যা হচ্ছে গবেষণা। বাংলাদেশের শিল্প প্রসারের ক্ষেত্রে গবেষণামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা ঠিক মতো গবেষণা করতে পারছে না, তাদের সঠিকভাবে দেশের সাপোর্টের অভাবে। এবং তারপরে হচ্ছে মডার্ন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আমাদের দেশে সরি মডার্ন ড্রাগ টেস্টিং আমাদের হচ্ছে ওষুধ শিল্পের যে টেস্টিং আছে, ল্যাবরেটরি পর্যায়ে যে টেস্টিং আছে, টেস্টিং গুলো আমরা ঠিক মতো করতে পারতেছি না আমাদের উন্নত মানের ল্যাবরেটরি না থাকায়। স্যার একটু শেয়ার করবেন? শেয়ার হচ্ছে না। না স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। তারপর হচ্ছে কাস্টমার হ্যারাসমেন্ট অ্যান্ড সেন্ডিং ড্রাগ স্যাম্পল। বর্তমানে বাংলাদেশে কাস্টমাররা এই শিল্পে খুবই হ্যারাসমেন্ট হচ্ছে। আর এটার বাস্তব উদাহরণ কিছুদিন আগে যেমন হচ্ছে আমাদের বর্তমান যে করোনা পরিস্থিতি চলতেছে, এখানে ওষুধ খুবই গুরুত্বপূর্ণ রাখছে। বাংলাদেশ অনুন্নত দেশ থাকা সত্ত্বেও এই শিল্পের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তারা অনেক সাহায্য করেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বা লোকদের জন্য এই শিল্প আরো উন্নত হতে পারছে না তাদের দুর্নীতির ফলে। যেমন কিছুদিন আগে আমাদের এই শিল্পেরই একটা অংশ হিসেবে যদি ধরা যায় করোনা টেস্টের সেখানে তারা দুর্নীতি করছে। করোনা টেস্ট না করে জনগণকে ভুয়া রিপোর্ট দিচ্ছে যে তাদের করোনা হচ্ছে না হচ্ছে, এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং এই দিক থেকে মানুষ হতভম্ব হয়ে পড়ছে যে মানে আস্থা পাচ্ছে না যে এখানে কি সঠিক হচ্ছে কিনা না হচ্ছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের ওষুধের মানগুলো আন্তর্জাতিক থাকা সত্ত্বেও ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না। তাদের কি বলবো, তাদের মানে উন্নত মানের ল্যাবরেটরি নেই, সেজন্য উন্নত দেশগুলা এদেরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে না। এবং মান নিয়ন্ত্রণ বাংলাদেশে ওষুধ শিল্পে ওষুধ শিল্পের মান খুবই মানে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। কোন ঔষধ রপ্তানি করবে, তারপরে জনগণ এই ওষুধের মান নিয়ে বিভ্রান্ত করছে যে কিছু ওষুধ মাঝে মাঝে কাজ করে, আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা ওই ডেট এক্সপায়ার ওষুধ বেচে। এই দিক থেকে মানুষ মানে ডেট এক্সপায়ার নিতেছে মানুষের সচেতনতার অভাবে। তবে মানুষ পরে ভাবতেছে যে এই কোম্পানির সমস্যা আছে বা এই সমস্যা আছে। এই দিক থেকে এটা একটা বড় অন্তরায়। আর এগুলো ওভারকাম করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেগুলো হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। জনগণকে আমরা যদি সঠিক এই শিল্পে জড়িত যারা আছে তাদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং এবং এই শিল্প কিভাবে ডেভেলপ করা যায় সে সম্পর্কে যদি আরো বেশি গবেষণামূলক কিছু উদ্যোগ নিয়ে থাকি, তাহলে এই শিল্পে আরো বেশি উন্নত হবে। রিসার্চ সেন্টার বাংলাদেশে এই ওষুধ শিল্পে রিসার্চ সেন্টার তাড়াতাড়ি শেষ করেন। শেষ প্রায়। বাংলাদেশে ওষুধ শিল্পে রিসার্চ সেন্টার খুবই কম আছে। যদি এই রিসার্চ সেন্টার গুলো যদি আরো উন্নত এবং আরো বৃদ্ধি করা যেত তাহলে আমরা এই শিল্পে আরো উন্নত করতে পারতাম। এবং টেকনোলজিক্যাল ল্যাব আমাদের দেশে খুবই কম আছে। তো আমরা ওই রিসার্চ সেন্টারের পাশাপাশি যদি আমরা টেকনোলজিক্যাল ল্যাব গুলো আরো উন্নত এবং বৃদ্ধি করতে পারি তাহলে আমরা এই শিল্পে আরো উন্নত হতে পারবো। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই কাঁচামাল রপ্তানি করতে হচ্ছে।
রপ্তানি না আমদানি? আমদানি করতে হচ্ছে, কাঁচামাল আমদানি করতে। যদি আমাদের দেশের এই ভিতরেই এই কাঁচামাল গুলা তৈরি করা সম্ভব হতো, তাহলে আমরা আরো আমাদের এই শিল্পে আরো উন্নত হতে পারতাম। এবং কি সর্বশেষ যদি বলি, আমরা আমাদের এই শিল্পে সাপোর্ট খুবই কম। কেউ যদি নিজ উদ্যোগে এই শিল্পে কিছু ইনভেস্ট করে, তাহলে সেটা সঠিকভাবে মূল্যায়ন পায় না। বর্তমানেও কিছুদিন আগে করোনার ভ্যাকসিন নিয়েও কিছু হয়েছিল, মানে তারা সঠিকভাবে স্বীকৃতি দেয় নাই। এবং এক প্রতিষ্ঠান এই কিট বানিয়েছিল, সেটাও সে মানে অনেক ঝামেলা পোহায় তারপরে তাকে করতে হচ্ছে। তো আমাদের সর্বোপরি দেখছি যে আমরা সাপোর্টটা যদি আরো বেশি পেতাম, তাহলে হচ্ছে আমরা এই শিল্পে আরো বেশি উন্নত হতে পারতাম। Okay, thank you for good presentation. There are good content. কন্টেন্টের কথা যদি চিন্তা করি, গুড কন্টেন্ট, বেসিক্যালি প্রথম যে চ্যালেঞ্জ হচ্ছে এই ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে যে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট এন্ড ল্যাব। এই যে ইন্ডাস্ট্রিটা আছে ফার্মাসিউটিক্যাল, এটা গ্র্যাজুয়েটেড, এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে থাকা জিনিস, যে এটা আপনার আপডেটেড থাকতে হবে বিশ্বের সাথে, এবং নতুন নতুন আবিষ্কারের দিকে, গবেষণার দিকে যেতে হবে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে একাডেমিক্স যারা আছে, ফার্মাসিউটিক্যাল পড়তেছে বা যে কাজগুলো করতেছে, সেই ইউনিভার্সিটি গুলোতে সেই গবেষণার জায়গাটা নাই, গবেষণা হচ্ছে না, যে ব্যাকআপটা তাদের দরকার সেটা হচ্ছে না। তারা বাইরে থেকে পেটেন্ট নিয়ে এসে সেই ফর্মুলা দিয়ে তাদের এখানে প্রসেস করতে হচ্ছে, সেই প্রসেস ম্যানুফ্যাকচারিংটা তারা করতে পারছে, কিন্তু ইনোভেশনটা করতে পারছে না, যেটা কিনা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য একটা খুব বড় রকমের সেক্টর হতো, যেখানে আমাদের বাইরে থেকে বাইরের রিসার্চার নিয়ে কাজ করতে হয়, আমাদের হোম গ্রোন রিসার্চাররা কাজ করতে পারে না। এই গেল মোটামুটি আমাদের ইকোনমিক স্টেটাস, ঠিক আছে, যে আমরা অর্থনৈতিক অবস্থা দেখছি, ঠিক আছে। সো এই অর্থনৈতিক অবস্থাটা দেখছি, এটার অবস্থা যে সিচুয়েশন, সেটা হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে গেলে আমাদেরকে চাপ নিয়ে সামনে আগাতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের নেক্সট টপিক, যেটা আমরা যে ডেভেলপ করছি বা ডেভেলপ হচ্ছি, সেটা আমরা বুঝবো কিভাবে, এটা মেজার করে কি দিয়ে? আমরা একটা ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, এটা মেজার করে কি দিয়ে বলেন তো? বার্ষিক ইনকাম কত হচ্ছে এটার উপর চিন্তা করেন একটু। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল আমাদের এই যে অর্থনৈতিক যে অবস্থা আছে, আমরা ডেভেলপ কান্ট্রি না ডেভেলপিং কান্ট্রি, সেটা আমরা কিভাবে কমপ্লিট করি বা কিভাবে আমরা সেটা বুঝি? স্যার মাথা পিছু ইনকাম কি হবে? বুঝি নাই। মাথা পিছু আয়? মাথা পিছু আয় কি একমাত্র? আর কোনো কিছু আছে? না স্যার, আরো আছে। কি আছে? একটা টার্ম দেই, একটা টার্ম জানেন কিনা? HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI কি জিনিস? 2 মিনিট টাইম, ইন্ডিভিজুয়াল, সবাই চিন্তা করেন, সবাই দরকার লাগলে গুগল করেন, গুগল করে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কি জিনিস ব্যাখ্যা করতে হবে। যে বেস্ট ব্যাখ্যা করতে পারবে তার জন্য চকলেট, যখন লকডাউন খুলবে, ঠিক আছে? HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। Time is running out, last minute.
লাস্ট মিনিট, 30 সেকেন্ড। হাত উঠাবেন তারপর। স্যার কি জিজ্ঞেস করছিলেন স্যার? হায় রে আল্লাহ, সরি। এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কি আসলে? আপনাদের বলছিলাম যে মেজার করার জন্য এইচডিআই কি সেটা। কি ব্যাপার, হাত উঠে না এটা? কি হলো? ও আচ্ছা, তো কোথা সব মাইক্রোফোন অফ করে সরি, টাইম আপ। সবাইকে মিউট দিতে হবে আমার। ওকে, আহমেদ ইমরান জি স্যার। বলেন। স্যার এটা মূলত নির্ভর করে একটা যে কোনো দেশের, মনে করেন বাংলাদেশেরই জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রকৃতির উপরে একটা মানদণ্ড তৈরি করে যে কোন দেশের জীবন ধারণের মান কেমন, শিক্ষা কেমন, কোন বয়সে গড় বয়সে তারা স্কুলে যাচ্ছে, জন্মের সময় মানে মানে জীবিত একটা যে সংখ্যা, যে দেশের যে একটা শিশু মৃত্যুর হার, এগুলো প্রকৃতির উপর মানে দীর্ঘ এবং সুস্থকর জীবন যেটা, হ্যাঁ, এগুলোর উপরে সবকিছুর উপর নির্ভর করে। এবং ওই দেশের মোট মাথাপিছু আয় কিংবা উপার্জনের কত শতাংশ শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, মানে ব্যয় হচ্ছে, এগুলোর উপর নির্ভর করে একটা স্যার তৈরি করে, মান নির্ণয় করে, যে তার উপর নির্ভর করে দেশের এই ইয়াটা বের করা হয়, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা। এটাকে কয়েকটা শ্রেণীতে ভাগ করে স্যার, যেমন মনে করেন খুব ভালো, ভালো, মাঝারি, নিম্নমানের, এইভাবে করে স্যার। আরেকজন যদি কেউ যদি অ্যাড করতে চান, এখানে আমি আরেকজনকে চান্স দিলাম অ্যাজ ওকে, একজন ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে, ফাল্গুনি লাবণী। ওকে, ফাল্গুনি আক্তার। লাবণী প্রেজেন্টেশন আজকে খুব ভালো করেছে, ফাল্গুনিকে চান্স দিলাম বলার জন্য। সরি, তাড়াতাড়ি। জি স্যার, এখানে হচ্ছে এইচডিআই মানে আমরা জানি হচ্ছে আয়ু, শিক্ষা এবং আয়ের সূচকের যৌগিক পরিসংখ্যান। এটা হচ্ছে বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা, এই জিনিসগুলোর তুলনামূলক সূচক কত, এটা হচ্ছে তুলে ধরা হয়। শিক্ষা, আরেকটা কি বললেন? জীবন ধারণের মান। জীবন ধারণের মান কিসের শিক্ষা, নিরক্ষরতা। শিক্ষা, নিরক্ষরতা, আর কিছু আছে? জি স্যার। শিক্ষা গেল স্যার, বুঝি নাই। শিক্ষা, নিরক্ষরতা বাদে আর কোনো কিছু আছে আমরা মেজার করার জন্য? আর কোনো প্যারামিটার আছে? বুঝেন নাই? স্বাস্থ্য খাত। গুড, স্বাস্থ্য একটা। স্বাস্থ্য খাত। আর কি আছে? স্বাস্থ্য একটা মানে আছে। এই জাতীয় জিনিসগুলোর হচ্ছে, এই জাতীয় বলা যাবে না, স্পেসিফিক। এই জাতীয় ঠিক আছে, আমি মানছি, বাট আমরা একটু মোর স্পেসিফিক হব যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলতে কি বোঝায় আসলে। ঠিক আছে, হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম যে এটা দিয়ে ডেভেলপমেন্ট মেজার করে। শিক্ষা আছে, এখানে আরো কিছু জিনিসপত্র আছে, কিছু ডাইমেনশন আছে ইন্ডেক্স, এবং আয়, মানুষের আয় কত। হ্যাঁ, আমার হচ্ছে ইকোনমিক, আমার আর্নিং কত, সেটা আমার একটা ফ্যাক্টর। সো এখানে আমি শেয়ার করছি স্ক্রিন, একটু যদি দেখেন। স্যার, এখানে সোশ্যাল ডাইমেনশন তো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখানে সোশ্যাল
ডাইমেনশনটা এটার লিমিটেশন, ঠিক আছে? The Human Development Index is a statistical tool to use measure countries' overall achievement in social and economic dimension. এখানে ইকোনমিক ডাইমেনশন দিয়ে সোশ্যাল ডাইমেনশন বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে? তো এটাকে এস্টাবলিশ করার জন্য পাকিস্তান ইকোনমিস্ট মাহবুবুল হক HDI 1990, তারপরে এটার উপর কাজ করে আমাদের নোবেল লরিয়েট অমর্ত্য সেন, ঠিক আছে? তো মাহবুবুল হক, অমর্ত্য সেন তারা মিলে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স টা প্রদান করেন, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জন্য সরি আই এম গেটিং হিকআপস, এখন হাত নামিয়ে ফেলেন, চান্স শেষ বলার। এখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জানার জন্য আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের তিনটা প্যারামিটার তারা খুব ভালো করে খেয়াল করে। একটা হচ্ছে লাইফ স্প্যান, মানে আমার আয়ুষ্কাল, আমি কতদিন বাঁচবো, জন্মের পর থেকে এক দেশের মানুষ কতদিন বাঁচছে সেটা একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্রাইটেরিয়া, ঠিক আছে? তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্য, ঠিক আছে? সরি, অ্যাডের এই অবস্থা। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস, বলেন। স্যার আমাদের এসডিআই ডেফিনেশন অনুযায়ী আমাদের কোন একটা দেশকে যদি আমরা খুব উন্নত হিসেবে যদি কাউন্ট করি তাহলে অ্যাচিভমেন্ট থাকতে হবে সোশ্যাল এবং ইকোনমিক্যাল ডাইমেনশনে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হেলথ অফ পিপল, তাদের এডুকেশন অ্যাটেনমেন্ট আর হলো স্ট্যান্ডার্ড অফ লিভিং। বাট আমাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেই হিসাব যদি করা হয় একদম পিওরলি, তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়? কারণ সবকিছুর গোড়ায় যদি আমরা যেতে যাই তাহলে শিক্ষাটাই এখানে মুখ্য ভূমিকা পালন করতেছে। সেটা নৈতিকতা ইনপুট থেকে শুরু করে মানুষ যে স্বাস্থ্য সচেতন হবে, তারা উন্নত মানসিকতায় বিলং করলে একটা উন্নত জীবনযাপন করতে পারবে, এবং উন্নত জীবনযাপন করা আর বিলাসিতার মধ্যে তো অনেকটা ডিফারেন্ট আছে। তো এই যে মানুষ বাঙালি হিসেবে এই জিনিসগুলো যে বুঝতেছে না, এটার মূল যেটা আমার পার্সোনাল অবজারভেশন সেটা হলো তাদের শিক্ষার জায়গাটা, মানে সুশিক্ষাটা তাদের ভিতর বেজায় কম। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিভাবে হচ্ছে, এটাতে কিভাবে আখ্যায়িত করা হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ? সেটাই আসি, আমরা সেটা ডিসকাশনে আসছি যে আমরা দেখবো যে কোন সূচকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আখ্যায়িত হচ্ছে। সূচকগুলো আমাদের দেখতে হবে, সূচকগুলো দেখলে আমরা টোটাল ডাইমেনশনে আমরা রিপোর্টটা পাবো। আর আপনারা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন রাইট নাও, না স্ক্রিন শেয়ারিং অফ? দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছি। এখানে দেখেন ইউনাইটেড নেশনস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের টোটাল বাংলাদেশের প্রোফাইল, আমি বাংলাদেশের কান্ট্রি হাতে আছি, ঠিক আছে? বাংলাদেশের র্যাঙ্কিং 135। হ্যাঁ, আমরা এরপরে দেখবো। আমাদের প্রথম কথা হচ্ছে মেজারমেন্টের জন্য স্কেল গুলো কি সেটা আমি বলে দিছি। মেজর স্কেল হচ্ছে মানুষের মাথাপিছু আয়, ইকোনমি দেখে ফেললো, মানুষের আয়ুষ্কাল, এবং এরপরে হচ্ছে ওটাকে হেলথ দিয়ে মেজার করছে, হেলথ, তারপর যে মানুষের এডুকেশন। এই তিনটা ক্রাইটেরিয়াকে মেজর রেখে বাকি এটার সাথে সাথে সাব ক্রাইটেরিয়া দিয়ে বাংলাদেশকে মেজার করছে, বা সারা ওয়ার্ল্ডকে মেজার করা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। তো এইখানে যদি আপনি দেখেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ইন্ডিকেটরে আমরা 0.614 আমাদের ওয়ার্ল্ডের ভ্যালু, সারা ওয়ার্ল্ড, এবং আমাদের পজিশন এখানে দেখাচ্ছে। এখানে যদি আপনি নিচে আসেন, প্রথমত হেলথ নিয়ে কথা বলেছে, আমি এক্সপান্ড এর পরের অংশ দেখাচ্ছি এক্সপান্ড করে যে এটা কি কি আছে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ আমাদের 72.3। এডুকেশন আমাদের এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আমাদের ধরা হয় 11.2 বছর, যেটা অনেক হাই, অনেক বেড়েছে। ইনকাম কম্বিনেশন রিসোর্স জিএনআই পার ক্যাপিটা এখানে 2001 পিপিএস ডলারে 4057 দেখাচ্ছে। ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড এইচডিআই সেটা দেখাচ্ছে। জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটা আলাদা, ওটা কাউন্ট করছে। হিউম্যান সিকিউরিটি ওয়ার্ক এমপ্লয়মেন্ট, আর এখানে এসে সরাসরি চলে আসলো ডেমোগ্রাফি, পপুলেশন কত, 16 কোটি দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে। এখানে যখন আমি সাব ডিভিশনে ভাগ করে দিব, আমি এই জিনিসটাকে আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখার জন্য।
আপনাদের ক্লাসের পোস্টে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যখন বাংলাদেশের পজিশনিং দেখি, তো বাংলাদেশের পজিশনিং এই জায়গায়। আমি এখন সারা ওয়ার্ল্ডের যদি আলাদা আলাদা করে দেখতে চাই যে কি অবস্থায় আছে সারা ওয়ার্ল্ড, তো আমি এখানে আসছিলাম হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের প্রোফাইল গেল। এখন এইচডিআর রিপোর্ট 2019 এ যেতে পারি, এরপরে হচ্ছে আমার 2020, এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ হয়ে হয়ে আসছে। সো ডাটা সেটে আমি দেখতে পাই যে অন্যান্য দেশের সাথে আমার দেশের কম্প্যারিজনটা কিরকম। এখানে আসেন, আমি একটা কান্ট্রি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা নিয়ে দেখব। নেট কাজ করছে না। Give me some time here. আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে টোটাল বার গ্রাফ শো করে, যে বার গ্রাফটাতে আমরা টোটাল অন্যান্য দেশের সাথে আমার দেশের কম্পারিজন করতে পারি। দেখাচ্ছে তো না। স্যার, জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই যে লাবণী যে প্রশ্নটা করলো, আমার মাথায় ছোট একটা উত্তর আসছে, একটু বলি। বলেন। স্যার এই যে লাবণী জিজ্ঞেস করছে যে বাংলাদেশ কিভাবে উন্নতশীল দেশ হইলো, তো উন্নতশীল দেশ আর উন্নত দেশের মধ্যে তো উন্নয়নশীল, উন্নতশীল না। হ্যাঁ ওটাই তো। উন্নত দেশ হচ্ছে যেটা অলরেডি উন্নতই, তারা সবকিছু তাদের উন্নত। আর উন্নয়নশীল হচ্ছে যেটা ডে বাই ডে করতেছে, চলতেছে তাদের, আবার যেটা অউন্নত সেটা হচ্ছে তাদের কোনো উন্নতই নাই দিন দিন। কিন্তু বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল, ও দিন দিন নিজের সাথে যদি কম্পেয়ার করি, যে আগে আমার যে অবস্থা ছিল সব খাতে, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, সেটার থেকে আস্তে আস্তে এটা উন্নত হচ্ছে দিন দিন, অল্প হোক বেশি হোক আগের থেকে উন্নত হচ্ছে। এর জন্য বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। কতটা যে উন্নত হচ্ছে সেটা তো আমরা কোভিড-19 এ একটা দেখতে পেলাম। না, আমরা আমার মনে হয় মানদণ্ডটা স্যার এভাবে হওয়া উচিত না যে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে। এটার একটা সূচক অবশ্যই আছে, যে এটা সূচক দেখেই এখানে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছিলাম যে এখানে অলরেডি ডাটাগুলো আসতেছে, বাট আপনাদের ভিজিবল হচ্ছে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রবলেম। তাহলে আমরা সবগুলো দেশের সাথে এখনই কম্পেয়ার করতে পারতাম। somehow it's not working। ঠিক আছে, যেটা কাজ করতেছে না সেটাই আমি চেষ্টা করতেছি এটাকে কাজ করানোর। তাহলে আমরা দেখতে পারতাম কম্পেয়ার করে যে অন্য দেশের সাথে আমাদের দেশের প্রেজেন্ট সিনারিও বা আমাদের দেশের অবস্থাটা কি হিসাবে এখন আছে। ঠিক আছে, হ্যালো স্যার। করে দেন স্যার। স্যার আজকে মনে হয় শেষ করে দেওয়া উচিত স্যার এখন। করে দেওয়া উচিত। স্যার বাসায় আবার কাজ আছে তো স্যার অনেক। আমি আপনাদের জাস্ট এই অংশটা যদি দেখাতে পারি তাহলে আর অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি কম্পারিজনটা দেখাই এই জায়গায়, যে আমরা কান্ট্রি প্রোফাইল অনুযায়ী যেহেতু দেখতে পাচ্ছিলাম না, এই বাংলাদেশের পজিশন আর নরওয়ের পজিশন যদি দেখেন, আবার বাংলাদেশের পজিশনই ব্যাক করি, এখানকার যে ডাটা আছে, আমি জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নতুন আরেকটা টপিক আছে জিএনএইচ, যেটা আমরা পরে এর মাঝখানে পড়ে নিব। এখানে যে জিনিসটা আপনাদের দেখানোর জন্য এটা একটু খেয়াল করেন, যে এখানে হচ্ছে 90 সাল থেকে আমার কন্টিনিউয়াস গ্রোথ, গ্র্যাজুয়াল গ্রোথ যে হচ্ছে, সেটার আমি একটা অংশ দেখতে পাচ্ছি, যে আমার ভ্যালু গুলো কিরকম করে চেঞ্জ হয় সেটার।
এখান থেকে আপনি ডাটা নিয়ে নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এবং এনি টাইম যে কোনো ইয়াতে আপনার টোটাল ভ্যালু যেটা আছে সেটা এখান থেকে এক্সপ্যান্ডে যদি দেন তাহলে দেখবেন যে লাইফ এক্সপেক্টেন্সি বার থেকে শুরু করে বাকি অংশ ডিটেইল গুলো আছে, যে কোন সময় কত, ঠিক আছে, চাইল্ড মর্টালিটি রেট কত, এক্সপেক্টেন্সি ইন্ডেক্সে কত, ছেলের সংখ্যা কত, মেয়ের সংখ্যা কত, এডুকেশনে ড্রপ আউট কত, এই যে জায়গাগুলো সেগুলো আপনি ডিটেইল বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে টোটাল আমাদের জন্য পিপল টু দি টিচার রেশিও প্রাইমারি স্কুলে। সরি, আই এম গোইং থ্রু লটস অফ হিকআপ। আজকে আই থিংক ক্লাসটা শেষ করা উচিত। ঠিক আছে স্যার, আপনি যেটা ডাউনলোড করতে চাইলেন, যেটা হচ্ছে নেট প্রবলেমের কারণে হচ্ছিল না, ওটা স্যার কোন লিংকে গেলে পাবো? সেম জায়গায় গিয়ে আপনার ডেটায় যাবেন, ঠিক আছে? ডেটায় গেলে আপনার প্রত্যেকটা কান্ট্রি পাবেন। এখানে নরওয়ে টপে আছে, তারপরে আমরা হচ্ছে কম্পারিজন, গ্রাফ কম্পারিজন আছে। এই গ্রাফ কম্পারিজনে আমরা দেখা যাবে যে আমরা দেখতে পাবো যে আমাদের ইয়াগুলো কি অবস্থায় আছে। আমি আরেকটা বার ট্রাই করি নতুন উইন্ডো নিয়ে, ঠিক আছে? যদি এটা কাজ করে তো ইউ আর লাকি, আর যদি কাজ না করে তাহলে পরের দিন দেখতে হবে। ঠিক আছে? Let's see if it works. এটা হচ্ছে মনে হয় কাজ করবে। এটা হচ্ছে যে প্রেজেন্ট টাইমের, হ্যাঁ, নরওয়ে 1 নম্বরে আছে, সুইজারল্যান্ড তারপরের অংশ, তারপরের অংশ, তারপরের অংশ, এরকম প্রথম 10টা কান্ট্রি এখানে দেওয়া আছে। আর আমরা যাব হচ্ছে ডেটায়। এই যে এখানে দেখাচ্ছে ডাউনলোড ডাটা, দেখছেন? কিন্তু এখানে স্ক্রিন আসতেছে না। স্যার ওটা আমার এখানে আসছে স্যার, এটা কি স্ক্রিন শেয়ার করে দেখাবো স্যার? যদি শেয়ার করতে পারেন। আমি স্টপ করে দিচ্ছি, তাহলে সবাই একবার নিজে দেখে নিতে পারবে। শেয়ার করেন। জি স্যার, এই যে শেয়ার করেছি স্যার। এটাই কি? ইয়েস, দিস ওয়ান। এটা হচ্ছে সব কান্ট্রির। আপনি জাস্ট ক্লিয়ার অল দেন। আমি কি নিচে ক্লিয়ার অলে ক্লিক করেন, উপরে ক্লিয়ার অল, ঠিক আছে? এখন বাংলাদেশে ক্লিক করেন, উপরে যান, এই অ্যারোতে বাংলাদেশে ক্লিক করেন, তাহলে বাংলাদেশেরটা আমি দেখতে পারবো। তারপরে আমি কম্পেয়ার করবো অন্য দেশের সাথে। বাংলাদেশ, বাংলাদেশটা স্যার, বাংলাদেশেরটা এখন এই গ্রাফ। এখন আমার নিয়ারেস্ট কান্ট্রি, আমরা যে দেশ থেকে আসছি সেখান থেকে যদি চিন্তা করেন, পাকিস্তানেরটা কম্পেয়ার করেন। পাকিস্তানে যান, পাকিস্তানে ক্লিক করবেন, বাংলাদেশ থাক। পাকিস্তান, জি স্যার, হ্যাঁ, ক্লিক করেন। দেখেন পাকিস্তানের জিডিপি এই পাশে ডান পাশে আসেন, মাউসটাকে চেঞ্জ করেন। হ্যাঁ, এটা বাংলাদেশেরটা, বাংলাদেশের নিচের কার্ভটা হচ্ছে পাকিস্তানের কার্ভ, আর এটা হচ্ছে পাকিস্তানের। ঠিক আছে? দে আর গোয়িং ডাউন, নিচের দিকে যাচ্ছে, বাট উই আর গোয়িং আপওয়ার্ড। ওই যে এক একটা প্যারামিটার গুলো ইয়া দেখে। এরপরে আরেকটা কান্ট্রির কথা বলছিলাম, বাংলাদেশ সমসাময়িক সময়ে স্বাধীনতা এন্ড মালয়েশিয়াতে ক্লিক করেন। মালয়েশিয়া, মালয়েশিয়া, মিয়ানমারও ক্লিক করতে পারেন, একটা দেখে রাখলো সবাই। মালয়েশিয়া নিচেই আছে। মালয়েশিয়া করেছি স্যার। মালয়েশিয়ার ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখেন, তারা কোথায় আর আমরা কোথায়, মাঝখানে গ্যাপ কত। বুঝতে পেরেছেন? যে আমরা ইয়েলো জোনে আর মালয়েশিয়া হচ্ছে গ্রিন। দে আর অলরেডি ডেভেলপ। গ্রিন গুলো হচ্ছে ডেভেলপ, ইয়েলো হচ্ছে ডেভেলপিং, আর রেড হচ্ছে আন্ডার ডেভেলপ। মিয়ানমার, ইয়া, মিয়ানমারের একটু করে দেখি। হ্যাঁ, ক্লিক করে দেখেন, নিচে নিচে নিচে। এটা হচ্ছে ওই যে মিয়ানমারটা, এটাই মিয়ানমারের হবে, কিন্তু আমার ক্লিক এটা হচ্ছে না, মানে মাউস পয়েন্টার রাখলে। আরেকটু নিচে নেন, আরেকটু নিচে নামান, তাহলেই আসবে। আচ্ছা, হ্যাঁ, জি স্যার। পয়েন্টারটা আমারও যাচ্ছে না স্যার। হ্যাঁ, এই যে গেছে, এবার আসছে। ঠিক আছে? তো মিয়ানমার এখন আগাচ্ছে, এটা ভালো রকম ভাবে আগাচ্ছে, এবং পরে গিয়ে দেখা যাবে যে বাংলাদেশ হচ্ছে ডিপ নিচে না একটা, বাংলাদেশকে ক্রস করে না চলে যায়। ঠিক আছে? দে ক্রস অলরেডি পাকিস্তান। তো এটা গেল। এটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা। নিচে নামেন, একটু নিচের দিকে যান, আর একটু স্ক্রল করেন,
এগুলো হচ্ছে কান্ট্রিগুলো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রত্যেকটা জায়গায় কোন সালে কত ছিল সেটা ডিটেল দেওয়া আছে। তো এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন। ওকে, আমরা এই আইডিয়া নিয়ে এর পরের দিনে যখন ক্লাসটা নিব তখন সিআর প্লিজ টেল মি এ টাইম, যে টাইমে এই উইকের মাঝখানে আমরা ক্লাস নিতে পারবো, ঠিক আছে? গ্রুপে পোস্ট দিবেন, তারপরে না হলে আমি পোস্ট দিব, সেই অনুযায়ী আপনাদের ক্লাস আসতে হবে। আপনারা সিআরদের সাথে কথা বলে আমাকে জানাবেন, সেটা একটা হতে পারে। আর যদি না বলেন তাহলে আমি ক্লাসের টাইম যখন দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তো সবাই উপস্থিত আছে। স্যার শেয়ারিংটা স্টপ করলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে, খোদা হাফেজ। নেক্সটে কিন্তু আপনাদের কুইজ টেস্ট থাকবে, মানে নেক্সট ওয়েডনেসডেতে কুইজ টেস্ট, তার আগে আপনারা এক্সট্রা ক্লাস নেবেন। এই ওয়েডনেসডেতে একটা স্যার কুইজ কি টপিক স্যার? ইকোনমি অফ বাংলাদেশ, ইকোনমি যা কিছু। গুগল ক্লাসরুমে একটু তাহলে দিয়ে দিন স্যার টপিকটা। আচ্ছা, ঠিক আছে, সবার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। এটা কি শুধু কুইজ টেস্ট, মানে শুধু টিক দিতে হবে এরকম? টিক দিতে হবে, ছোট আনসার লিখতেও হবে, দুইটাই থাকবে। আর লিখতে তো ঝামেলা হয়ে যাবে। আমি লিখতে হলে একটু টাইমটা বাড়ায় দিন স্যার প্লিজ। আচ্ছা, ঠিক আছে, সেটা দেখবো। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।